আজকের গল্প সঞ্জীব কুমার দের লেখা স্নেহ ছায়া। কোনো অঘটন না ঘটলে হাওড়া বর্ধমান শাখার মেন লাইনের 239 লোকাল ট্রেনটা সিমলাগড় স্টেশনে এসে থামে প্রতিদিন রাত 9:55। বলাই যায় এটাই ওই স্টেশনের শেষ ট্রেন। এরপর যে ট্রেনগুলো যায় সেগুলো এই অখ্যাত স্টেশনে থামে না। দীপঙ্কর অফিস থেকে ফেরে এই ট্রেনেই, বলতে গেলে সেই একমাত্র এই স্টেশনের এই ট্রেনটির নিত্যযাত্রী। যেহেতু এই সময় প্ল্যাটফর্ম থেকে সচরাচর কেউ ওঠে না বা সে ছাড়া কেউ নামেও না, তাই ট্রেনটাও যেন একেবারে সেকেন্ড পাঁচেকের বেশি দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করে না। দীপঙ্করকে নামিয়ে নিতান্তই তাচ্ছিল্য ভরে সিমলাগড় ত্যাগ করতে পারলেই যেন সে বাঁচে। টিকিট ঘর, স্টেশন মাস্টারের অফিস সবই উল্টো দিকের প্ল্যাটফর্মের পাশে হওয়ায় ওদিকটায় যদি বা একটু আলোর রেখা দেখা যায়, এদিকটা একবারে জমজমাট অন্ধকার। যে একটা বা দুটো আলোর ব্যবস্থা, তাতেও গোটা প্ল্যাটফর্ম তার অন্ধকার দূর করা সম্ভব না। ট্রেন থেকে নেমে রাতের অন্ধকারে জনমানবহীন এই প্ল্যাটফর্ম বরাবর দীপঙ্করকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। প্ল্যাটফর্ম শেষ করে বাঁহাতি পথ। দীপঙ্কর আবছা আলোয় খুব আস্তে হাঁটে। আজ কিন্তু ট্রেন থেকে নেমেই পরিমরি করে দীপঙ্করকে ছোটার উপক্রম করতে হয়, কারণ অঝোরে বৃষ্টি পড়ছে। সন্ধ্যার থেকেই আকাশে বিদ্যুতের ঝিলিক চোখে পড়ছিল। প্রথম প্রথম টুপটাপ, তারপর ঝিরঝির, আর এখন মুষলধারে পড়ছে। আচমকা এমন বৃষ্টিতে কী বা করা যায়? দীপঙ্কর হাতের ছোট্ট চামড়ার ব্যাগটা নিয়ে মাথা বাঁচাবার একটা নিষ্ফল চেষ্টা করে দৌড়চ্ছে, কিন্তু মুহূর্তেই নাস্তানাবুদ হয়ে প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে মস্ত বড় একটা ছত্রধারীকে দেখে খড়কুটো আঁকড়ে ধরার মতো তার ছাতার নিচে মাথা লুকায়। আর ঢুকেই কেন যে এমন করলো সেটা ভেবেই সে আশ্চর্য। খুব লজ্জায় অনুতাপের হাসি হেসে সে কৈফিয়ত দিয়ে বলে, মাফ করবেন, আপনার অনুমতি ছাড়াই আপনার ছাতায় ঢুকেছি। সে কথার প্রত্যুত্তর না দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মানুষটির কণ্ঠ থেকে। সে বলছে, আজও এলো না। এবার ছত্রধারীর মুখের দিকে লক্ষ্য করল দীপঙ্কর। বৃদ্ধ ভদ্রলোক, স্বল্প এবং পক্ককেশ, চোখে পুরু লেন্সের চশমা। দীপঙ্কর জিজ্ঞেস করল, কে এলো না বলুন তো? বৃদ্ধ বলল, যার আসার কথা ছিল। দীপঙ্কর আবার পাল্টা প্রশ্ন করে, বলে কার? বৃদ্ধ বলে, আসবে, সে বৃষ্টির মধ্যেই আসবে, আমি জানি সে আসবে। সেই কথাগুলো যেন এক অস্ফুট শান্ত শীতল কিন্তু প্রত্যয়ী। কিছুই না বুঝে দীপঙ্কর চুপ করে থাকে। আত্মমগ্ন বৃদ্ধ হঠাৎ সম্বিত ফিরে বলে, তুমি কোন দিকে যাবে? দীপঙ্কর বলে, চাপাড়ুয়ের দিকে, ছোট পোস্ট অফিসের কাছে আমার বাড়ি। ভদ্রলোক বললেন, তবে তো আমার বাড়ির পাশ দিয়েই যেতে হবে তোমাকে, চলো যাওয়া যাক। একই ছাতার নিচে হাঁটতে থাকে দুজনে পাশাপাশি। হাঁটতে হাঁটতে বৃদ্ধর হাত থেকে ছাতাটি কখন যেন দীপঙ্কর নিজের হাতে নিয়েছে। এত বড় ছাতা প্রবল বাতাসের মধ্যে সামলে নিয়ে চলা বৃদ্ধের পক্ষে একটু ঝক্কির ব্যাপার। বৃষ্টি বিরামহীন, মাঝে মাঝে শব্দহীন মৃদু ঝলকানি, আর রাস্তা জনমানব শূন্য। চলতে চলতে দীপঙ্কর প্রশ্ন করে, আপনার বাড়ি কত দূর? বৃদ্ধ বলে, এই তো বেশি নয়, মিনিট 10 হাঁটা পথ, এই স্টেশন রোডের ওপরেই দেখতে পাবে। কথা এর চেয়ে বেশি এগোয় না। বৃদ্ধের কৃপায় যেটুকু সহায়তা পাওয়া যাচ্ছে সেটাই অপ্রত্যাশিত।
অনর্থক কৌতূহল দেখিয়ে অনধিকার চর্চা করার ইচ্ছে দীপঙ্করের নেই। সামনে বাগানওয়ালা একটা সাদা দোতলা বাড়ির কাছে এসে বৃদ্ধ থামল, বলল, এই যে আমার আস্তানা। দীপঙ্কর লক্ষ্য করল ভেজানো লোহার গ্রিল দেওয়া গেটের ভেতর দিয়ে দেখা যাচ্ছে বাড়িটা। সেখান থেকে গেটে এসে পড়েছে মৃদু আলো। বাতাস থেকে ভেসে আসছে বকুল ফুলের গন্ধ। গেটের পাশে পাথরের ফলকে লেখা বকুল বাড়ি। দীপঙ্কর বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে ছাতাটি হস্তান্তর করতে যেতেই তিনি হাহা করে উঠলেন, বললেন, সে কি, এখনো তো অনেকটা পথ তোমার, তুমি কি ভিজবে? না না, তা হয় না, আমি তো পৌঁছেই গেছি, তুমি ছাতাটা নিয়ে যাও। দীপঙ্কর দ্বিধাগ্রস্ত। বৃদ্ধ জোর করেন, যাও যাও, নিয়ে যাও, পরে ফেরত দিও। এরপর না বলাটা অভদ্রতা। দীপঙ্কর সম্মত হয়, বলে, বেশ, আমি কাল অফিস যাওয়ার পথেই ছাতাটা আপনাকে দিয়ে যাব। বৃদ্ধ আপত্তি জানায়, বলে, না না, এখানে ফেরত দেওয়ার দরকার নেই, আমাকে প্ল্যাটফর্মের ফেরত দিও। দীপঙ্কর সম্মতিসূচক ঘাড় কাত করে, বুঝতে পারে বাড়িতে আসার ব্যাপারে বৃদ্ধের আপত্তি আছে। তার সামনেই গেট ঠেলে ভেতরে ঢুকে যায় বৃদ্ধ। গেট ভেজিয়ে দিলেন তিনি নিঃশব্দে। দীপঙ্করও বাড়ির দিকে পা বাড়ালো। পরদিন ঘুম ভাঙতেই দীপঙ্কর দেখে ঝলমলে আকাশ। গতরাত্রের দুর্যোগের চিহ্নমাত্র নেই, ফলে গতরাতের ঘটনার কিছুই মনে এলো না তার। আর অফিসে বেরোবার সময় ছাতাটার কথা বেমালুম ভুলেই গেল। সেই কথা মনে পড়ল রাতে প্ল্যাটফর্মে নেমে। সঙ্গে সঙ্গে লজ্জায় তার অপরাধবোধ তাকে কুঁকড়ে দিল। যদি ওখানে দাঁড়িয়ে থাকেন ভদ্রলোক, দীপঙ্কর কি উত্তর দিবে তাকে? হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্ম শেষ করে রাস্তায় পা রাখল দীপঙ্কর। না, ভদ্রলোককে দেখা গেল না, তবে তিনিও ভুলে গেছেন নিশ্চয়ই। দেখা যাক যদি রাস্তায় দেখা হয়, কিংবা যদি দাঁড়িয়ে থাকেন নিজের বাড়ির গেটে। একসময় বকুল বাড়িও পেরিয়ে গেল দীপঙ্কর, যেন মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। দেখা হয়নি তার সঙ্গে, বড় লজ্জার হাত থেকে সে আজ বেঁচেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে কাল অফিসে যাওয়ার সময় ছাতাটা সে সঙ্গে করে নিয়েই বেরোবে। কিন্তু পরপর আরও ৩-৪ দিন একই ঘটনার পুনরাবৃত্তি। প্রতিদিন রাতেই লজ্জিত হয়ে দীপঙ্কর প্রতিজ্ঞা করে, আর প্রতি সকালেই বেমালুম ভুলে যায়। বৃদ্ধের সঙ্গে অবশ্য তার কোনো দিন সাক্ষাৎ হয়নি। সেদিন সকালে ঘুম ভেঙে উঠেই দেখে দীপঙ্কর আকাশের মুখ ভার। তৈরি হয়ে অফিস বেরোবার আগেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আজ আর ছাতা নিতে ভুল করে না সে। ছাতাটা ফোল্ডিং নয়, মস্ত বড়। পুরাতন দিনের ছবিতে দেখা যায় যেমন ঠাকুরদা দাদামশাইদের হাতের ছাতা, ঠিক সেরকম। অনায়াসেই 2-3 জন মানুষ তাতে আশ্রয় নিতে পারে। এমন ছাতা হাতে নিয়ে অফিসে যাওয়া অনেকটাই হ্যাপা, সংকোচও আছে, তবুও ফেরত দেওয়ার তাগিদে তাকে সেটা নিতেই হয়। অফিস ফেরত পথেও সঙ্গে আনতে ভুল করে না সে। সিমলাগড় স্টেশনে সে যখন নামে, বৃষ্টি পড়ছে অবিরাম। ছাতা খুলে প্ল্যাটফর্মে কয়েক পা এগোতেই আজ বৃদ্ধকে অপেক্ষা করতে দেখল দীপঙ্কর। জনশূন্য প্ল্যাটফর্মের মাঝামাঝি একটা আবছা আলো আধারী জায়গায় বৃদ্ধ দাঁড়িয়ে একা। কাছে এসে ভীষণ বিব্রত বোধ করে দীপঙ্কর। বৃষ্টিতে বৃদ্ধ ভিজে জপজপ করছে। হবেন নাই বা কেন, তার ছাতাটি যে দীপঙ্করের কাছে। তড়িঘড়ি তার মাথায় ছাতা ধরল দীপঙ্কর। বৃদ্ধ ভ্রুক্ষেপহীন। শুধু তার মুখ থেকে বেরিয়ে এলো একটাই কথা, আজও এলো না।
তার দৃষ্টিপথে দৃষ্টি মেলে দীপঙ্কর সুদায় কার কথা বলছেন? বৃদ্ধ বলে, যার আসার কথা ছিল। দীপঙ্কর বলে, সে কে? সেই প্রশ্নের উত্তর না দিয়ে বৃদ্ধ বলেন, কিন্তু আমি জানি সে আসবেই, বৃষ্টিতেই সে আসবে। এরপর কিছুক্ষণ নীরবতা। নীরবতা ভেঙে দীপঙ্কর তাড়া দেয়, বলে, চলুন। বৃদ্ধ হঠাৎ সম্বিত ফেরে, দীপঙ্করকে লক্ষ্য করে, তারপর ছাতাটা জরিপ করে, তারপর বলে, হ্যাঁ চলো। ছাতা দীপঙ্করের হাতেই ধরা। বৃদ্ধ মাথা গুজে হাঁটছে। বৃদ্ধের গতি আজ আরও শ্লথ। বৃদ্ধ যেন আজ সেদিনের চেয়েও ম্রিয়মাণ। হাঁটতে হাঁটতে দীপঙ্কর ক্ষমা চায়। বৃদ্ধ আজ এত ভিজে গেছেন যে তার জন্যই তাও অকপটে স্বীকার করে সে যে অনেক দিন ভুলে গিয়ে আজই প্রথম ছাতাটা সঙ্গে নিয়ে বেরিয়েছে, সেটাও গোপন করে না। অনেকক্ষণ পর এবার কথা বলেন বৃদ্ধ। বলেন, আমি তো বলেইছিলাম ছাতাটা প্ল্যাটফর্মেই ফেরত নেব। বৃষ্টির রাত ছাড়া যে আমার দেখা করার উপায় নেই। এসব নিয়ে অনেক প্রশ্ন ওঠা স্বাভাবিক। দীপঙ্কর সেসবের মধ্যে গেল না। বৃদ্ধের বাড়ির গেটে এসে ছাতাটি ফেরত দেওয়ার জন্য অনেক পীড়াপিড়ি করল, কিন্তু বৃদ্ধ নারাজ। বলে, আমি তো ভিজেই গেছি, আর এক্ষুনি বাড়িও ঢুকছি, তুমি কেন খামোখা ভিজবে? আজও ছাতাটা তুমিই নিয়ে যাও, পরে ফেরত দিও। তোমার সাথে বাদল রাতে প্ল্যাটফর্মে আবার দেখা হবে। মনে অনেক প্রশ্ন নিয়ে দীপঙ্কর বাড়ির দিকে পা চালায়। পরদিন সকালেও বৃষ্টি থামার লক্ষণ নেই। সারা রাত বৃষ্টি হয়ে গেছে, কখনো মাঝারি, কখনো প্রবল, কখনো ঝোড়ো হাওয়া। রাতেই টিভির খবরে জানা গেছে নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে আরও 48 ঘন্টা। দীপঙ্কর মালদা টাউনের ছেলে, ইপিএফ দপ্তরের কর্মী। মাস কয়েক আগে জঙ্গিপুর থেকে বদলি হয়ে হাওড়া এসেছে। এখানে মাসির বাড়ি হয়েছে তার বর্তমান আস্থানা। মাসির দুই পুত্রই কর্মসূত্রে ভিন রাজ্যের বাসিন্দা। স্নেহপ্রবণ নিঃসঙ্গ মাসিমা মেসোমশাই কিছুতেই দীপঙ্করকে মেষবাসী হতে দেয়নি। দীপঙ্কর এখানে থেকেই প্রতিদিন তার অফিসে যাতায়াত করে। মাসিমা মেসোমশাইয়ের সতর্ক দৃষ্টি তার দিকে। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দীপঙ্করকে অফিসে বেরোতে দিতে তারা সম্মত নয়। দীপঙ্করও যে অফিস যাওয়ার খুব ইচ্ছে সেটা না, আজ তার মগজ জুড়ে রয়েছে বৃদ্ধের সর্বাঙ্গ ভেজা দৃশ্যটা। যেমন করেই হোক আজ ছাতাটা সে ফেরত দেবেই, নইলে আরও কতদিন যে ভদ্রলোক এভাবে ভিজবেন কে জানে। দীপঙ্করের মন বলছে বৃদ্ধ আজও প্ল্যাটফর্মে যাবে নিশ্চিত। তাছাড়া বাদল রাত ছাড়া তাকে ধরার নাকি কোনো সুযোগ নেই। সারাদিন কোনো কিছুতেই মন বসাতে পারেনি দীপঙ্কর, না গল্পের বইয়ে না টিভিতে। শুয়ে শুয়ে ঘুম আসে না তার চোখে। মাঝে মাঝেই জানলা দিয়ে বৃষ্টির গতি প্রকৃতি বোঝার চেষ্টা করে সে, আর ঘরের মধ্যে পায়চারি দেয়। থেকে থেকে ছাতাটায় হাত বোলায়। এটা যে ওই বৃদ্ধ মানুষটির গভীর মমত্বের নিদর্শন। দীপঙ্করও কি নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে তাকে, নইলে তার মন জুড়ে বৃদ্ধের জন্য এত তীব্র আকাঙ্ক্ষা কেন? অস্থিরতা লক্ষ্য করে দীপঙ্করকে চেপে ধরলেন মাসিমা। দীপঙ্কর ছাতা কাহিনী তাদেরকে শোনালো। সব শুনে মেসোমশাই জিজ্ঞেস করলেন, তবে তুমি কি করবে বলে ঠিক করেছ? দীপঙ্কর বলে, আমি ভাবছি আজ রাতে প্ল্যাটফর্মে যাব, সম্ভব হলে একটু আগে বেরোবো। যদি স্টেশনে যাওয়ার পথেই ধরা যায় তবে বৃষ্টিতে ভেজা থেকে বাঁচতে পারবো, আর তাকেও বাঁচাতে পারবো। মাসিমার আপত্তি নস্যাৎ করে দীপঙ্করকে সমর্থন করেন মেসোমশাই।
একেবারে সঠিক সিদ্ধান্ত বলেন তিনি। তার মতে দীপঙ্করের সিদ্ধান্ত একবারে সঠিক। তিনি বলেন, দাঁড়াও, আমি এক্ষুনি রিক্সা ঠিক করে আসছি বলেই তিনি বেরিয়ে যান রিক্সাওয়ালার খোঁজে। একটু পরে মেসোমশাই ফিরে এসে জানালেন 9টা নাগাদ লালুর রিক্সা এসে হাজির হবে। দীপঙ্কর সব শুনে একটু স্বস্তি পেল। 9টা 5-10 মধ্যেই লালুর রিক্সায় চেপে বেরিয়ে পড়ল দীপঙ্কর। অবিশ্রান্ত বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, দুপাশের নালা ছাপিয়ে জল উঠে এসেছে রাস্তায়। ধীরে ধীরে রিক্সা এগোচ্ছে। এক সময় বকুল বাড়ি পার করে গেল দীপঙ্কর। বকুলের একটা চাপা গন্ধ আছে। লোহার গেটটা ভেজানো, ভেতরের বাড়িতে আলো জ্বলছে। দীপঙ্কর ভাবে, তিনি কি বেরিয়ে গেছেন? পথের দিকে আরও সতর্ক দৃষ্টি রাখল দীপঙ্কর। রিক্সা থেকে নেমে প্ল্যাটফর্মের পথ ধরল দীপঙ্কর। নিজের ফোল্ডিং ছাতা বগলে আর ভদ্রলোকের ছাতাটা তার মাথায়। লালু ওখানেই অপেক্ষা করবে, তেমনই বলা আছে। প্ল্যাটফর্ম নির্জন। সামান্য কয়েক পা এগিয়েই বৃদ্ধকে দেখতে পেল দীপঙ্কর। সেই এক জায়গায় দাঁড়িয়ে একইভাবে ভিজছে। লজ্জিত বিব্রত দীপঙ্কর দ্রুত ছুটে গিয়ে মাথায় ছাতা ধরে, বলে, ধরুন আপনার ছাতা। অন্যমনস্ক বৃদ্ধ মুঠোতে ছাতাটা চেপে ধরে। দীপঙ্করের মুখ পানে চেয়ে একবার ভালো করে দেখে, তারপর বলে, আজ সে আসবে, সময়ও হয়ে এলো প্রায়। বলতে বলতেই বৃষ্টি আরও প্রবল হলো। দীপঙ্কর তাড়াতাড়ি নিজের ছাতা খুলে মাথায় ধরল। তারপর বুক পকেট থেকে মোবাইল বের করে আলো জ্বেলে সময় দেখে বলল, ট্রেনের সময়ও তো হয়ে এলো। বৃদ্ধ নিরুত্তর। দীপঙ্কর বলল, আমি আপনার পাশে দাঁড়াই। বৃদ্ধ বলল, না, তুমি যাও, এক্ষুনি চলে যাও। ভয়ানক বিপদ ঘটবে আজ, দেরি নেই। দীপঙ্কর কিছুই বুঝতে না পেরে হা করে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ আবার তাকে ধমকায়, বলে, যাও। কণ্ঠের হিমশীতল কাঠিন্যে দীপঙ্কর ছিটকে সরে আসে। ট্রেনের সিগন্যাল হয়ে যায়। যেদিক থেকে ট্রেন আসবে সেদিকেই প্ল্যাটফর্ম বরাবর বৃদ্ধ আরও এগিয়ে যায়। দীপঙ্করের থেকে তার দূরত্ব অনেকটাই এখন বেড়ে গেছে। হঠাৎ দীপঙ্কর আনমনা হয়ে যায়। ট্রেন ঢুকছে। যে ট্রেন থেকে সে নামে, আজ তাকে ছাড়াই সেই ট্রেন থামছে, এটা দেখতে দীপঙ্করের খুব ইচ্ছে হয়। ট্রেন থামে, কয়েক মুহূর্তের মধ্যে বেরিয়েও যায়। আজ ট্রেনে একেবারেই ভিড় নেই, একজনও লোক নামেনি ট্রেন থেকে। জনশূন্য প্ল্যাটফর্মে আবার বৃদ্ধের দিকে দৃষ্টি যায় তার। বৃদ্ধের কেউ তো এলো না আজও। দীপঙ্কর ভাবে। দীপঙ্কর বৃদ্ধের দিকে এগোতে উদ্যত হতেই চোখ ধাঁধিয়ে বিদ্যুৎ চমকায়। ধাতস্থ হওয়ার আগেই দীপঙ্কর দেখতে পায় বৃদ্ধ মাটিতে পড়ে আছে। তার ছাতাটা হাত থেকে ছিটকে পড়ে আছে অনেকটাই দূরে, বাতাসের ধাক্কায়। সেই চমকের প্রচণ্ড শব্দ যখন দীপঙ্করের চেতনা ফেরায়, তখন সে বোঝে মরণ যন্ত্রণায় ছটফট করছে বৃদ্ধ। আর্তনাদ করে ছুটে যায় দীপঙ্কর। কাছে গিয়ে দেখে ঝলসে পুড়ে যাওয়া কালো বৃদ্ধের শরীরটা কাঁপতে কাঁপতে হঠাৎ স্থির হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় দীপঙ্কর স্তব্ধ হয়ে গিয়েছিল প্রথমে, তারপরই বুক ফাটা হাহাকারে তীব্র চিৎকার করে ওঠে। কাছে পিঠে কোনো লোক নেই। সেই সময় সামনাসামনি আরও একটা বাজ পড়ে। সেই রকমই আলোর ঝলকানি, আর কয়েক সেকেন্ড পর বিকট আওয়াজ। ওপাশে প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারের ঘরের আলো লক্ষ্য করে চেঁচিয়ে সে সাহায্যের আবেদন জানায়।
দূরত্ব অনেকটাই। তার ওপর প্রবল বৃষ্টির শব্দে হয়তো তার আওয়াজ কারও শ্রুতিগোচর হচ্ছে না। মরিয়া হয়ে লাইনে নামে দীপঙ্কর। লাইন পার হয়ে ওপারের প্ল্যাটফর্মে ওঠে, দৌড়ে ঢুকে পড়ে স্টেশন মাস্টারের ঘরে। উত্তেজিত স্বরে ঘটনাটা বলে স্টেশন মাস্টারকে। ঘরে উপস্থিত ছিলেন জনাচারেক কর্মী। তারা পরস্পরের মুখ চাওয়াচাই করে। তাদের মধ্যে যিনি কর্তা ব্যক্তি, সম্ভবত তিনি স্টেশন মাস্টার। দীপঙ্করকে তিনি শান্ত হতে বলেন। তাদের বিকারহীন মনোভাব দেখে দীপঙ্কর ক্ষিপ্ত হয়ে ওঠে। ওপাশে বাজ পড়ে একটা মানুষ মরণ যন্ত্রণায় ছটফট করছে, আর আপনারা আমাকে চুপ করে বসতে বলছেন। এবার চেয়ার ছেড়ে উঠে এসে ভদ্রলোক দীপঙ্করের পিঠে হাত রাখলেন। আমরা ব্যাপারটা জানি ইয়াংম্যান, আপনি শান্ত হন। দীপঙ্কর চুপ। তারপরে বলে, আপনারা জানেন মানে? স্টেশন মাস্টার বলেন, আপনি এত উত্তেজিত থাকলে আপনাকে বোঝাবো কেমন করে বলুন তো? একটু স্থির হন। যে ঘটনাটা ঘটে গেছে সেটা অতীত, আমাদের আর কিছু করার নেই। দীপঙ্কর হু হু করে কেঁদে ওঠে, বলে, তার মানে উনি মারা গেছেন? এভাবে চোখের সামনে একজনকে মরে যেতে দেখলাম আমি। ভদ্রলোকের ইঙ্গিতে নীল জামা পরা একজন এসে দীপঙ্করকে এক গ্লাস জল ধরিয়ে দেয় হাতে। একটু দ্বিধা করে জলটা খেয়ে ফেলে সে। সেকেন্ড 30 নীরবতা। তারপর প্রশ্ন করে ধীরে ধীরে দীপঙ্করের নাম ধাম পেশা সব জানতে চায় স্টেশন মাস্টার। তারপর বলে, আসলে দীপঙ্কর বাবু, আপনি আজ চোখের সামনে যে ঘটনাটা দেখেছেন তা আপনার চোখের ভুল। দীপঙ্কর চরম উত্তেজিত, বলে, চোখের ভুল? স্টেশন মাস্টার বলেন, হ্যাঁ, ওটা আপনার চোখের ভুল। দীপঙ্কর বলে, তবে চলুন ওপাশের প্ল্যাটফর্মে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তখন সবাই উঠে দাঁড়ায়, বলে, চলুন দীপঙ্কর বাবু, চলুন। প্ল্যাটফর্মে এসে দীপঙ্কর সত্যি বেকুব বনে যায়। আতি পাতি করে খুঁজেও প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্ত কোথাও সেই ভদ্রলোককে পড়ে থাকতে সে দেখে না। স্টেশন মাস্টার বলেন, দীপঙ্কর বাবু, অনেক রাত হয়েছে, আপনাকে বাড়ি ফিরতে হবে। আমি কথা দিচ্ছি, আগামীকাল দিনের বেলা আপনি যখন ইচ্ছে আসুন, আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব এই রহস্য নিয়ে। এত রহস্য, এত উৎকণ্ঠা, বাড়ি ফিরে দীপঙ্কর কিছুই গোপন করল না। সে রাতে খাওয়া বা ঘুম কোনোটাই তার হলো না। মাত্র কয়েকদিনের পরিচয়, তবু মানুষটার মৃত্যু কিছুতেই দীপঙ্করকে সুস্থির হতে দেয় না। পরদিন অফিস যেতে ইচ্ছেই হলো না দীপঙ্করের। আবহাওয়ার উন্নতি নেই। তার ছটফটানি লক্ষ্য করে মেসোমশাই বললেন, আমাদের ওই ভদ্রলোকের বাড়ি গিয়ে খোঁজ নেওয়া দরকার। সেই মতো তারা দুজনে রিকশা করে বেরিয়ে গেলেন। ওরা যখন বকুল বাড়ির গেটে গিয়ে পৌঁছলো, তখন এক মধ্যবয়সী ভদ্রলোক এক হাতে ছাতা আর অন্য হাতে দুটো দুধের প্যাকেট নিয়ে ভেতরে প্রবেশ করছিল। দীপঙ্কর তাকে দাঁড় করালো, কিন্তু কি বলে শুরু করবে ভেবেই পেল না। ভদ্রলোক শেষে নিজেই প্রশ্ন করল, আপনারা কি কাউকে খুঁজছেন? এবার দীপঙ্করের কাজটা সহজ হলো। সে জানায়, একজন বয়স্ক ভদ্রলোক এই বাড়িতেই থাকেন, টাক মাথা, চোখে চশমা, রাতে কারো আসার অপেক্ষা করে প্ল্যাটফর্মে। ভদ্রলোক নীরবে দীপঙ্করের কথা শুনছিল আর দীপঙ্করকে জরিপ করছিল। তারপর সেই ভদ্রলোক দীপঙ্করকে সঙ্গে করে ভেতরে নিয়ে আসে। কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়িটার বাগানময় কাদা, তার মাঝখান দিয়ে সরু যাবার পথ, অজস্র বকুল ফুল ঝরে আছে পথে। বাগান পার হয়ে একটু ভেতরে মূল বাড়িটা।
দীপঙ্করদের নিয়ে এসে একটা ঘরে বসালেন ভদ্রলোক। তারপর ভেতরে গেলেন, সম্ভবত দুধের প্যাকেট রাখতে। মিনিট খানেকের মধ্যেই ফিরে এসে একটা চেয়ার টেনে বসলেন, প্রসঙ্গ তুললেন। হ্যাঁ, এবার বলুন, কি বলছিলেন? দীপঙ্কর প্রথম দিনের ঘটনা থেকে শুরু করে গত রাতের সব ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তাকে বলল। সব শুনে ভদ্রলোক নীরব। কখন যে ঘরে এসে প্রবেশ করেছে আরও দুজন, তারা কেউ লক্ষ্যই করেনি। একজন প্রবীণা, একজন মধ্যবয়স্কা। সকলেই তন্ময় হয়ে দীপঙ্করের কথা শুনছিল। ভদ্রলোক সম্বিত ফিরে তাদের পরিচয় করিয়ে দিলেন। একজন তার মা, অপরজন স্ত্রী। ভদ্রলোক এবার আহ্বান করে তাদের পাশের একটি ঘরে নিয়ে গেল। এ ঘরে আরও একটি দরজা রয়েছে বাইরের দিকে, অর্থাৎ বাগানের দিকে। তিনি সেটা খুলে দিলেন, বললেন, এটি আমাদের লাইব্রেরি কাম ড্রয়িং রুম। বাবা অনেক রাত পর্যন্ত এ ঘরেই সময় কাটাতেন। আর বন্ধুবান্ধব বা পরিচিতিদের যাওয়া আসায় এ ঘরটা জমজমাট। সবাই চলে গেলে নিজে হাতে তিনি বাইরের গেট বন্ধ করতেন। এ ঘরের দরজা বন্ধ করে তারপর ভেতরে আসতেন তিনি। আমরা যার সম্বন্ধে খোঁজ নিতে এসেছি, তিনি কি আপনার বাবা? দীপঙ্করের মেসোমশাই জানতে চাইলেন। ভদ্রলোক বললেন, হ্যাঁ, আপনাদের আসল কথাই তো বলিনি। তারপর দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে ইঙ্গিত করে বললেন, দেখুন তো, ইনি কি না? দীপঙ্কররা ঘরে প্রবেশ করেছিল ভেতরের দিক দিয়ে। সেদিকে পেছন ফিরে থাকায় তাদের চোখে পড়েনি। ঘাড় ফিরিয়ে ছবিটা দেখেই উত্তেজিত হয় দীপঙ্কর, বলে, হ্যাঁ হ্যাঁ, উনি তো। এবার ভদ্রলোক বললেন, বসুন আপনারা। তাদের আবার এই ঘরের চেয়ারে জোর করে বসানো হলো। তারপর তিনি বলতে শুরু করলেন, আমার বাবা 1 বছরের কিছুদিন হলো প্ল্যাটফর্মের ঠিক ওইখানটায়, ঠিক যেভাবে দেখেছেন আপনি, এক ঝড় বৃষ্টির রাতে বজ্রাঘাতে মারা গেছেন। দীপঙ্কর ও তার মেসোমশাই বজ্রাঘাতের কথায় স্তম্ভিত। ভদ্রলোক আবার বললেন, আমার ছোট ভাই বছর 15 আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে বাবার সঙ্গে ঝগড়া করে গৃহত্যাগ করে। ওই ঘটনার দিন 10 আগে হঠাৎ তার খোঁজ পাওয়া যায়। মধ্যপ্রদেশের এক বনাঞ্চল থেকে চিঠি লিখে সে তার বাড়ি ফিরে আসার ইচ্ছে জানায়। ঘটনাচক্রে সে ওখানকার বনবিভাগের একজন পদস্থ কর্মচারী। নিজের চেষ্টায় প্রতিষ্ঠা পাওয়ার পর বাবা মাকে দেখার আকাঙ্ক্ষায় তার মন ব্যাকুল হয়ে ওঠে। ওই দিনই হাওড়ায় এসে শেষ ট্রেনে ছিল তার বাড়ি ফেরার কথা। পুত্রস্নেহী উদ্বেল বাবা সেই ঝড় বৃষ্টির রাতে ছাতা মাথায় দিয়ে স্টেশনে গিয়েছিলেন ছেলেকে রিসিভ করতে। অনিবার্য কারণে অফিসের কাজে সেদিন আমি ছিলাম পাটনায়। খবর পেয়ে এসে পৌঁছাই পরদিন সন্ধ্যায়, বাবার পোস্টমর্টমের পর। আর ঘটনার রাতে শেষ ট্রেনে ধরতে না পেরে ভাই এসে পৌঁছায় পরদিন ভোরে। বাবা তাকে আর দেখে যেতে পারেননি। বলতে বলতে ভদ্রলোকের কণ্ঠস্বর কাঁপতে থাকে। বাদল রাতে অনেকেই নাকি বাবাকে ওখানে দেখতে পান। তিনি নাকি আমার ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করেন। আমি দেখিনি, তবে অনুভব করি বাবা এখান থেকে বেরোন, আবার ফেরত আসেন। অনেকে বলেছেন গয়ায় বাবার উদ্দেশ্যে পিণ্ডদান করলে নাকি তার এই মায়াবন্ধন ছিন্ন হবে, তিনি মুক্তি পাবেন। গতকাল সেই উদ্দেশ্যেই ভাই গয়ায় রওনা দিয়েছে। দেখা যাক। পরিবেশটা ভারাক্রান্ত। কিছুক্ষণ নিথর হয়ে বসে থাকার পর মনে মনে বৃদ্ধকে প্রণাম জানায় দীপঙ্কর। তারপর উঠে দাঁড়ায়। দরজা দিয়ে বেরোতে গিয়ে পাশেই দেওয়ালে টাঙানো ছাতাটি দেখে আবার থমকে দাঁড়ায়। সেই ছাতাটাই কতদিন তো তার হেফাজতে ছিল। নেড়েছে, ঘেটেছে, গভীর মমতায় হাতও বুলিয়েছে কতবার।
এটিকে চিনতে তার কিছুতেই ভুল হওয়ার নয়। দীপঙ্করকে লক্ষ্য করছিলেন ভদ্রলোক। বললেন, ওটা আমার বাবার ছাতা। ঘটনাস্থল থেকে একটু দূরে লাইনের ওপর ওটাকে পাওয়া গিয়েছিল, একেবারে অবিকৃত অবস্থায়। দীপঙ্কর শেষবারের মতো ছাতাটিকে স্পর্শ করে। মনে মনে নিজেকে জানায়, এ যে বৃদ্ধের স্নেহ ছায়া, ছাতা নয়।